বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায়া বসা আছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGME এর প্রাক্তন সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, আর আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক এবং উন্নয়ন অন্বেষণ একটি থিঙ্ক ট্যাঙ্ক তার চেয়ারম্যান ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। দুজনের কাছে প্রশ্ন যে বাংলাদেশ একটা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে অনেকদিন ধরে যাচ্ছিল এবং সেই অস্থিরতাটা খুব একটা লক্ষণীয় ছিল না গত কয়েকটা মাসে, কিন্তু ধীরে ধীরে মনে হচ্ছে যে অস্থিরতা আবার বাড়তে পারে, যদিও অনেকের জন্য একটা স্বস্তির জায়গা যে উত্তাপটা তৈরি যাদের করবার কথা তাদেরকে ঠিক সেই অর্থে এখন আর শক্তিমান মনে হচ্ছে না, এবং সংলাপ সমঝোতার কথা দেশের ভেতর থেকে বাইরে থেকে অনেকেই বলবার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী গত শুক্রবারে সংবাদ সম্মেলন করেছেন জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দিয়ে ফেরার পরে, এবং তিনি বলছেন যে তার রাজনৈতিক দারিদ্রতা এতটা হয়নি যে তার হত্যা চেষ্টাকারীদের সঙ্গে তাকে সংলাপে বসতে হবে, এবং এটা স্পষ্ট যে তিনি বোঝাতে চাইছেন যে বিএনপির সঙ্গে কোনো ধরনের সংলাপ তিনি উৎসাহী হন বা বসবেন না। তো আপনারা বিষয়টিকে কিভাবে দেখেন, মিস্টার চৌধুরী যদি একটু প্রথমে বলেন। ধন্যবাদ। আপনি তো আমাকে খুব কঠিন প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছেন, কারণ রাজনীতি নিয়ে বেশ কথা বলার স্পর্ধা বা জ্ঞানও কিন্তু আমার অত নাই, কিন্তু সিটিজেন স্বাভাবিকভাবে আমি কিন্তু সবসময় এক্সপেক্ট করি যে দেশে একটা শান্তি বিরাজ করবে, আমরা সবাই একটা স্বস্তির মধ্যে অবস্থান করছি, এবং এই স্বস্তি বোধটা আসে এবং এটি কারা দেয়, এটা কিন্তু সরকারের তরফ থেকে আসে। একটা সরকার যখন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন, সব ইনস্টিটিউশনগুলি যখন ফাংশন করে প্রপারলি, রাজনীতি যখন মোর রেশনাল হয়, আমরা যখন পার্লামেন্ট দেখি, পার্লামেন্টেরিয়ানরে ওখানে দুই দলের মধ্যে একটা সুন্দর ডিসকাশন হচ্ছে, মতবিরোধ থাকতে পারে, এবং রাস্তাঘাটে যখনই কথা বলা হয় তখন আসলে ইলেকশন হয়ে যাওয়ার পর রাজনীতি নিয়ে মানুষ বেশি কথা বলতে চায় না, মানুষ তখন কথা বলতে চায় কিভাবে তার ভিশনগুলিকে মিট করবে। আমি ব্যবসায়ী কিন্তু ব্যবসায়ী চিন্তা করে যে নেক্সট 5 ইয়ার্স ওকে ইলেকশন হয়ে গেছে, এখন আমি কিন্তু 5 বছর ধরে এই গভর্নমেন্ট এই নেচারের, ওর পলিসি হবে মোর প্রোঅ্যাক্টিভ, ওর পলিসি হবে হলো অন্য ডাইরেকশনের, সো আমাকে ব্যবসাটা কিন্তু এখন এইভাবে করে চিন্তা করতে হবে। এইভাবে কিন্তু ব্যবসার মত চিন্তা করে, কিন্তু যখন দেখা যায় যে ইলেকশন হওয়ার পরেও আমিও জানি না যে আসলে আমাদের অবস্থানটা কি, এবং যারা দেশ পরিচালনা করছেন ওনাদের পজিশনটা কি, আর বিরোধী দল আদৌ আছে কি নাই, এবং বিরোধী দলের পজিশন কি, আর আদৌ স্টেবল কিনা। যখন এটার মধ্যে একটা শঙ্কা চলে আসে তখন কিন্তু সবাই কনসার্ন হয়ে যায়, যেটা আমার মনে হয় যে এখন সবাই কিন্তু কনসার্ন, এবং কনসার্ন এই জন্য যে সরকার তাহলে কেন বারবার এগুলি নিয়ে কথাও বলছে যে আমরা আর ইলেকশন চাই না। এটা কিন্তু যেমন জানুয়ারি 5 তারিখে শোনা গেল যে ইলেকশনটা হলো কনস্টিটিউশনের কে ঠিক রাখার জন্য, এবং এটা পরবর্তীতে এটা নিয়ে আবার ডিসকাশন হবে এবং আরেকটা ইলেকশন হয়তো আসবে। এবং বিরোধী দল বলতে বিএনপি এই মুহূর্তে হয়তো বিরোধী দল না, বাট বাংলাদেশে একটা দুইটাই কিন্তু দল, বড় দল হিসাবে, একটা হলো আওয়ামী লীগ, একটা বিএনপি। বিএনপির তখন পজিশনটা, বিএনপি ইলেকশনও করে নাই, এবং কেন করে নাই সেটাও কিন্তু আমাদের জন্য অনেক সময় একটু কনফিউজিং, বাট এনিওয়ে ওনারাও ধরে নিছে যে এটা ইলেকশনটা একটা হবে। ওভার এ পিরিয়ড আমরা কি দেখলাম, আমরা কিন্তু বিএনপির সেই ওয়ে অফ হ্যান্ডলিং দ্য ইস্যু ইজ নট, মনে হয় না যে কোয়াইট কনস্ট্রাকটিভ, ও তারা ওভাবে প্রেশারও ক্রিয়েট করতে পারেনি, এবং সরকারের তরফ থেকে মনে হয় যে ওনারা অনেক হ্যান্ডেল করেছে, আবার মনে হয় যে না, ইট ইজ নট বিন। যখন ইন্টারন্যাশনাল প্রেশারগুলি আমরা দেখি তখন মনে হয় যে সরকারও কিন্তু দোটানায় আছে। সো এনিথিং, যদি সরকার নিজে দেশের পরিস্থিতি যদি একটা দোটানার মধ্যে থাকে, যদি এটা যদি ক্লিয়ার কোনো ডাইরেকশন না থাকে, তাহলে কোনো সিটিজেনই কিন্তু মানে স্বস্তিবোধ করবে না, কোনো ব্যবসায়ী স্বস্তিবোধ করবে না, কোনো শিক্ষাবিদ স্বস্তিবোধ করবে না, কেউ কিন্তু করবে না। তখন কিন্তু প্রশ্নটা আসবে আমরা কোন দিকে যাচ্ছি,
যে অবস্থাটা কিন্তু এখন কিন্তু সবাই কিন্তু আমরা সবাইকে প্রশ্ন করি। আবার আমি মাঝে মাঝে আমরা বলি যে ভাই ইলেকশন হয়ে গেছে, ওই সরকার আসলে কি, ইলেকশন যদি হয়, বিএনপি যদি আসে, বিএনপি এর থেকে ভালো কিছু করবে? হয়তো করবে না। হ্যাঁ, এবং সেটাও কিন্তু আমরা কিন্তু ফিল করি। সো আমরা আবার তখন বলি যে এই সরকারটা থেকেই যাক অ্যানাদার 5 years টার্ম। কিন্তু যখন লজিকগুলি চলে আসে সামনে, তখন কিন্তু মনে হয় যে সবকিছু কি গায়ের জোরের জিনিস হবে? তাহলে তো গায়ের জোরেও জিনিসটা কিন্তু হয়ে যেতে পারে। এই জিনিসটা বোধহয় আমাদের কারোর কাম্য না। সো লেট আস বি ফাইন্ড আউট দ্য ওয়ে যেখানে আসলে একটা রেসপেক্টফুল পলিটিশিয়ানদের মধ্যে যাতে একটা রেসপেক্টফুল পজিশন থাকে দুজন দুজনের প্রতি। আর সেটা যদি না থাকে, বাবা মার যদি ঝগড়া থাকে, তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু মানুষ হতে পারে না। ঠিক আমরাও কিন্তু ওরকম ক্রাইসিসের মধ্যে হয়তো সবাই পড়ে যাব। কিন্তু this is what we are feeling and we don't want to put ourselves in that position. ডক্টর তিতুমির, আসলে খুব চমৎকার করে শুরু করেছেন যে আমরা কোন দিকে যাচ্ছি, এটা এখন আসলে মূল প্রশ্ন এসেছে। এবং সেই প্রশ্নকে আমি 3টা প্রশ্নের সাথে দেখতে চাই। একটা হচ্ছে যে আমরা কোন দিকে যাচ্ছি, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে আমার দেখা দরকার হচ্ছে যে আমার যে সম্ভাবনা আছে এবং আমি যা অর্জন করছি তার মধ্যে কি এক ধরনের ফারাক তৈরি হচ্ছে কিনা। যদি ফারাক তৈরি না হয়, তাহলে তো আমরা ভালোর দিকেই যাচ্ছি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যদি এই পরিস্থিতির মধ্যে থাকি, যদি যেটা বললেন যে নিশ্চয়তা অনিশ্চয়তা, তার মানে কি প্রতিষ্ঠানগুলো কি কাজ করছে যে বাংলাদেশের দিকে যাওয়া দরকার? এবং তৃতীয় এবং মৌলিক প্রশ্ন, সেটি হচ্ছে যে রাষ্ট্র এবং জনগণের মধ্যে সম্পর্কটা আসলে কিভাবে দানা বাঁধছে, যে সম্পর্ক মাধ্যমে আমাদের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারি। তা আমরা যদি খেয়াল করি, এটা সবাই জানে, আমরা অর্থশাস্ত্রের লোক হিসেবে কতগুলো তথ্য এবং পরিসংখ্যানের দিকে যদি খেয়াল করি, তাহলে দেখব হচ্ছে যে এই যে এক ধরনের অনিশ্চয়তার দোলাচাল বা অন্য কারণেই হোক, আমাদের কিন্তু সম্ভাবনা অর্থাৎ হচ্ছে পটেনশিয়াল এবং যা আমরা পাচ্ছি অর্থাৎ অ্যাকচুয়ালাইজড, এর মধ্যে একটা বড় ধরনের ফারাক আছে। যেমন ধরুন, আমাদের দেশে যে কোনো সময়ের তুলনায় বেকারত্ব বেশি, এবং তার মধ্যে আবার শিক্ষিত বেকারত্বের পরিমাণ বেশি। তার মানে কি আমরা আমাদের একটা লস জেনারেশনের দিকে যেতে পারি। তাহলে একটা, এরপরে যদি আপনি খেয়াল করেন, পুঁজির কথা চিন্তা করেন, তাহলে দেখবেন হচ্ছে যে পুঁজি যে প্রক্রিয়ায় অর্থাৎ ধনার্জন প্রক্রিয়া, দেখা যাচ্ছে কি আপনি কেউ করে রেখে গেছে, আপনি তারপরে ভোগ করছেন। অর্থাৎ হচ্ছে বিষয়টা সবসময় আপনার প্রবৃদ্ধি হবে যদি কর্ম এবং উদ্যোগকে উৎসাহিত করা হয়। অর্থাৎ হচ্ছে যে আপনি কাজ করছেন, কাজের মাধ্যমে অর্থ উপার্জন করছেন এবং উদ্যোগের মাধ্যমে আপনি যাচ্ছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে যদি এখন শিল্প উৎপাদনের বিভিন্ন পরিসংখ্যান নেই, সেটা কিন্তু বলে না যে আপনার উদ্যোগকে প্রশংসিত হচ্ছে বা উদ্যোগ করার জন্য পরিবেশ তৈরি হচ্ছে। তৃতীয়, যদি আপনি খেয়াল করেন, তাহলে যে কোনো দেশের উন্নয়নের ক্ষেত্রে তার মানে হচ্ছে যে মোটা দাগে বলা যায় হচ্ছে যে কেন্দ্রবিন্দু যদি শ্রমশক্তি হয়, তার সাথে পুঁজি, তার সাথে হচ্ছে প্রযুক্তি। আমরা কিন্তু যদি দেখি এবং বিভিন্ন রকমের যে আজকাল প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, তার কোথাও বলছে না যে বাংলাদেশের অর্থনীতিতে প্রযুক্তি একটা বড় রকমের ভূমিকা রাখছে এখন পর্যন্ত। এবং অনেকে বলে, আচ্ছা বিশ্ববিদ্যালয়ে রেখে লাভ কি? কারণ হচ্ছে যে বাংলাদেশের যে 6% 7% গ্রোথ হচ্ছে, এর মধ্যে তো সব আসছে হচ্ছে কৃষকের কাছ থেকে, অথবা শ্রমিকের কাছ থেকে, অথবা আপনার হচ্ছে বিদেশি অভিবাসী আয়। তার মানে হচ্ছে কিন্তু এর কোনোটাই ব্রিটেনে নাই। তাহলে সেখানে আসছে কি হবে? তার মানে হচ্ছে যে আপনার প্রযুক্তিগত পর্যায়ে যাওয়া দরকার। তার মানে এই সবগুলো আপনি যদি সম্ভাবনাকে অর্জন করতে চান, তার জন্য দরকার যে জাতীয় সমাজতা, সেই সমাজতার রাজনীতি নাই। এবং সমাজতার রাজনীতি নাই এখন হচ্ছে যে আপনি যে বাক্য শুরুতে উচ্চারণ করলেন, কেউ যদি মনে করে যে তার এই রকম পরিস্থিতি, আমাদেরকে ছোটবেলায় শেখানো হয়েছিল তিনি উত্তম যিনি চলেন হচ্ছে যে সবার সাথে নিশ্চিন্তে চলেন। তাহলে দেখা যাচ্ছে যে হচ্ছে যে বাংলাদেশের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা আজকে কিন্তু এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এবং সাথে সাথে একটা কথা বলে রাখা ভালো, দুটো কথা।
প্রথম কথা হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ মানুষ আছে সেই পরিমাণ মানুষ কিন্তু 5 থেকে 6% প্রবৃদ্ধির হার খুবই সাধারণ। কেন বলবেন সাধারণ? আপনি ছোট্ট একটা হিসাব করেন, আপনার 3 জনের পরিবার প্রত্যেকে 8 টাকা করে খরচ করে, তাহলে হচ্ছে যে 3 অষ্টা 24 টাকা, রাইট? এখন তাদের পরিবারে আর একজন সন্তান আসলো, সন্তান আসার পরে তারা আরো 8 টাকা খরচ করলো, তাহলে হলো কি 32 টাকা। আপনি যদি শতাংশের হিসাব করেন তাহলে 33.33% প্রবৃদ্ধি ঘটেছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন তার মানে 8 টাকার পর্যায়ে রয়ে গেছে, এবং যদি আবার মূল্যস্ফীতি যোগ করেন তাহলে আসলে তার জীবনমান কমেছে। তার মানে হিসাব করে আপনাকে বোঝা যাবে না আপনার কোয়ালিটি কিরকম হচ্ছে। এবং তার আর একটা প্রমাণ আপনি এখন লক্ষ্য করেন, এবং আরো লক্ষ্য করছেন যে আপনি অনেকগুলো লোককে পাশের হার দিয়ে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চাকরি করি, যেহেতু আপনার পরিচয় করিয়ে দিয়েছেন, তার মানে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা লক্ষ্য করেছি যে এই পরিস্থিতি, তার মানে সর্বোচ্চ নম্বর পেয়েছে তারা, এইটার অবস্থা। তার মানে আমাদের আসলে এখন আলোচনা করা দরকার একটা বিষয়ে, আমাদের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা আমরা লস ডিকেড বা মিসিং ডিকেডের দিকে যাচ্ছি। এটা একটা বিরাট ব্যাপার। যদি না আমাদের রাজনৈতিক সমঝোতা হয়, অথবা আমাদের এখানে দূরদৃষ্টি সম্পর্ক এবং রাজনৈতিক প্রজ্ঞা সম্পর্ক সম্পন্ন নেতৃত্বের আবির্ভাব না ঘটে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যা হলো, এবং এটি কি স্পষ্ট করে দিল না যে দেশের শিক্ষা ব্যবস্থা আসলে পুরোপুরি শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমি আসলে এইটাই আসতে চাই। দ্বিতীয় যে প্রশ্নটি করতে চাই আপনার কথার সূত্র ধরে, আপনি জাতীয় সমঝোতার কথা বলছেন, জাতীয় সমঝোতার রাজনীতি ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব কি না? হ্যাঁ, আমার কাছে আমি আসছি। প্রথমে হচ্ছে যে আপনার একটা হচ্ছে যে প্রতিষ্ঠানের ব্যাপার, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো কিন্তু সবই ভেঙে পড়ছে। কিন্তু এটা তো বলা হচ্ছে অনেকদিন ধরে, আমরা আলোচনা করছি, এটা বলা হচ্ছে, কিন্তু প্রতিষ্ঠান কিভাবে ভাঙছে সেটা আমরা যদি খেয়াল করি, আমাদের যে বিষয় সম্পর্কে আমাদের তথ্য আছে সেই বিষয় সম্পর্কেই ধরুন যে অর্থনীতির চালিকা শক্তির অন্যতম উৎস হচ্ছে ব্যাংক ব্যবস্থা। কারণ হচ্ছে যে আপনি জানেন যে কোনো কারখানা চলতে হলে তার একটা হচ্ছে যে পুঁজি লাগে, যেটাকে ইকুইটি বলে, এবং সেই কারখানাটা চলমান থাকার জন্য তার কতকগুলো আপনার আর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল লাগে। একটা উৎস হতে পারে পুঁজিবাজার, আর একটা উৎস হচ্ছে ব্যাংক ব্যবস্থা। আমাদের কিন্তু এই দুই প্রতিষ্ঠান অর্থাৎ পুঁজিবাজার এবং ব্যাংক ব্যবস্থা ভেঙে গেছে। কিভাবে ভেঙেছে? তার মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের যদি খেয়াল করেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যদি খেয়াল করেন, আমরা যে কোনো লোককে জিজ্ঞেস করলে আপনি পাবেন সেটি হচ্ছে যে প্রথমে হয়েছে ক্ষতিকর আপনার পরিচালক নিয়োগ। ক্ষতিকর পরিচালক তার মানে হচ্ছে একটা অ্যাডভার্স সিলেকশন হয়েছে। অ্যাডভার্স সিলেকশন হলেই তারপরে কি হয়েছে আপনার হচ্ছে যে নৈতিক বিপত্তি, অর্থাৎ মোরাল হ্যাজার্ড হয়েছে। কিভাবে? আপনি লক্ষ্য করেন, তাকে আপনি বলেছেন যে আপনার ক্ষতিকর হিসাবে অমক অমককে ঋণ দিতে হবে, আপনি টার্গেট দিয়েছেন, সে তার অনুযায়ী লোককে ঋণ দিয়েছে। তার অনুযায়ী লোককে ঋণ দিলে অবশ্যই সেই ঋণ আপনার ক্ষতিগ্রস্ত হবে। আমি কিন্তু এ কথা বলছি না, অনেক সময় ব্যবসাগত কারণেও আপনি খেলাপি হতে পারেন, সেটা ব্যবসার কৌশলগত কারণে, কিন্তু মোটা দাগে যেটা ঘটেছে ঠিক একইভাবে আপনি চিন্তা করেন যে কোনো প্রতিষ্ঠান, সেটা শিক্ষা ব্যবস্থা হোক, সেটা হচ্ছে যে আপনার প্রশাসন ব্যবস্থা হোক, সবগুলোতেই প্রতিষ্ঠানগুলো আপনার ভেঙে পড়ছে। কিন্তু যেটা হয়েছে সেটি হচ্ছে যে আপনি যদি বাজেট খেয়াল করেন তাহলে রাষ্ট্রীয় বাজেটের একটা অংশই সবচেয়ে বেশি পরিমাণে বাড়ছে। সেটি হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠান আপনার ক্ষমতা ব্যবহার করতে পারে। আপনি যদি বাজেট বরাদ্দগুলো দেখেন এবং সেই বরাদ্দ যদি আপনি মানে ক্ষমতাকে নিশ্চিত করতে পারে, ক্ষমতার অপব্যবহার করতে পারে, ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর বাজেট বেড়েছে এবং সেইগুলো প্রতিষ্ঠানের আকারও বেড়েছে। যেমন ঢাকা শহরে আপনার 49টা থানা হয়েছে, আপনার অন্যান্য জায়গায় বেড়েছে, তো সেই রকম বেড়েছে। আর আপনি যে আগের যে প্রশ্নটা করলেন সেটাই হচ্ছে যে আপনার, কিন্তু আমরা এ কথা বলতে পারবো যে কোনো এ পর্যন্ত কোথাও উন্নতি হয় নাই যদি সেখানে প্রতিষ্ঠান না থাকে। তার মানে হচ্ছে যে আপনি যদি তর্কের খাতিরে ধরে নেন যে হচ্ছে যে সিঙ্গাপুরে গণতন্ত্র নেই, তর্কের খাতিরে ধরে নেন যে ইন্দোনেশিয়া এরকম আছে, কিন্তু আপনি কোনো সময় বলতে পারবেন না যে সেখানে প্রতিষ্ঠান নাই।
সেখানে কিন্তু প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠান নিশ্চিত করছে যে উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করতে পারবে এবং আপনার কর্ম উপযোগী পরিবেশ তৈরি হবে এবং সাথে সাথে আপনার অর্থনৈতিক উন্নয়ন হবে এবং তার সাথে সাথে আপনার সেই উন্নয়ন ত্বরান্বিত করার জন্য শ্রমের যে উৎপাদিকা শক্তি, অর্থাৎ অনেক চমৎকার বিশ্ববিদ্যালয় থেকে একেবারে ছোট পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। চৌধুরী, আসলে আমরা যত ডিসকাশন করি, একটা দেশ কিন্তু একটা ইন্ডাস্ট্রি, যে ইনস্টিটিউশনগুলো, এবং একটা ইন্ডাস্ট্রি চালাতে গেলেও কিন্তু অনেকগুলো ইনস্টিটিউশন লাগে, অনেকটা ইনস্টিটিউশনের সাহায্য লাগে, পলিসিগত সাপোর্ট লাগে। এই যে একটা দেশ যে একটা ইনস্টিটিউশন বললাম, এই ইনস্টিটিউশনেরও কিন্তু একটা, যে কোনো ইন্ডাস্ট্রি যেমন একটা গভর্নিং বডি থাকে, সে গভর্নিং বডির উপর ডিপেন্ড করে ইন্ডাস্ট্রিটা আসলে কোন দিকে নিবে, ওরা কোন ধরনের প্রোডাক্ট করবে, ওরা কি ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিসে যাবে, আর কি ধরনের ওরা প্রফিট করবে, আর কোন ডাইরেকশনে তারা ব্যবসাগুলি করবে। ঠিক দেশের গভর্নিং বডিও কিন্তু একই অবস্থা। কোশ্চেনটা হলো যে দেশের গভর্নিং যে বোর্ড অফ গভর্নেন্স আছে, এটা কে? এটা কিন্তু একটা সরকার, এবং এটা কিন্তু সরকার প্রধান আছে যিনি এই দায়িত্বটা নিচ্ছেন। এটা কিন্তু ইলেকশন করেই কিন্তু এই গভর্নিং বডিগুলি হয়ে আসতেছে। এখন যারা এই দায়িত্বটা নিচ্ছেন তাদের কমিটমেন্টটা কি, আর হোয়াট দে ওয়ান্ট অ্যাকচুয়ালি, সেটাই কিন্তু রিফ্লেকশন হবে দেশের অন্যান্য জায়গায়। আজকে গভর্নিং বডির যদি ইন্টারেস্ট অনলি থাকে যে আমরা গভর্নিং বডি হিসাবে আমরা চেষ্টা করব যে আমরা খালি চেয়ারগুলিকে ধরে রাখতে, আমরা ডাইরেক্টর হিসেবে থাকতে চাই, দেন ইট উইল বি ওয়ান ওয়ে অফ ওয়ার্কিং। আর যদি মনে হয় যে না, আমরা এই দায়িত্বটা নিছি এবং এটা একটা রিলিজিয়াস রেসপন্সিবিলিটি আমাদের জন্য, সো আমরা আসছি ওই কথা বলে যে আমরা অর্গানাইজেশনকে আরো স্ট্রেনথেন করব, দেন তখন হবে এজেন্ডা ইজ এ ডিফারেন্ট। কিন্তু আজকে এজেন্ডাটা কি হয়ে গেছে? আজকে কিন্তু এজেন্ডা যদি আমরা খেয়াল করি, এটা যদি রিলেট করি রাজনীতির সাথে, তাহলে আমরা কিন্তু দেখব আমরা যত কথা শুনি, আমরা কিন্তু মানে কোনো বক্তৃতার মধ্যে ওই জিনিস শুনি না যে আমরা এইগুলি করতেছি এবং এইভাবে উন্নতি হচ্ছে। আমরা কিন্তু পুরানো জিনিস নিয়ে কিন্তু সময়টা কিন্তু নষ্ট করছি। তাতে গিয়ে কি হচ্ছে? আজকে আপনি ব্যাংকিং সেক্টর বলতেছেন, আমরা কিন্তু সেখানেও এমন সব লোক বসাচ্ছি, আমরা কিন্তু কেয়ার করতেছি না ওয়েদার দে আর প্রফেশনাল ফর দ্য ব্যাংকিং সেক্টর অর নট। সে যেমন প্রফেশনাল হচ্ছে না, তখন কিন্তু সোনালী ব্যাংকের মধ্যে হলমার্কের মতন ঘটনা ঘটে যাচ্ছে। আজকে আমি যখন এডুকেশন ইনস্টিটিউশনকে নিয়ে কাজ করি, আমি কিন্তু খেয়াল করি না যে এই ছেলেগুলি কোয়ালিটেটিভ অবস্থাটা কি হবে এবং ওদের ভবিষ্যৎটা কি হবে। আমি কিন্তু একসাথে 1,70,000 বা 1,40,000 ছেলেকে আমি জিপিএ 5 দিয়ে দিচ্ছি, 70,000 আমি এসএসসিতে এইচএসসিতে জিপিএ 5 দিচ্ছি, আসলে ওরা ভর্তি হতে পারছে না। অথচ এই বাচ্চাগুলা কিন্তু ভবিষ্যৎ নিজেরা মানসিকভাবে ছোট হয়ে যাচ্ছে কিন্তু, এবং ওর সমাজের কাছে ছোট হয়ে যাচ্ছে, এবং আগামীতে কিন্তু ও আমাদের জন্য বিরাট থ্রেট হবে। কারণ ও যখন চক্ষু লজ্জাটা থাকবে না, ও তখন বলবে আমাকে তো আপনারা হেয় করছেন, ইটস মাই ফল্ট, থিঙ্ক অ্যাবাউট ইট, আমাদেরও কিন্তু বয়স গেছে। এবং এই জিনিসই কিন্তু তখন হতে থাকবে। আজকে আপনি দেখেন, আজকে যদি আপনাকে বলা হয় যে সেফটি সিকিউরিটি নিয়ে যদি আমরা কোনো কথা বলি যে সিকিউর না, কিন্তু আজকে এখানে কিন্তু রাহাজানি হচ্ছে, ওখানে রাহাজানি হচ্ছে, দেখা যাচ্ছে যে জিনিসগুলি কিন্তু অন্যদিকে ডাইরেকশন চলে যাচ্ছে। যে বাংলাদেশে এটাই তো স্বাভাবিক, মানে অত তো আসে না আমাদের কাছে, বাট নোয়িংলি কেন? বিকজ তারা প্রোটেক্টেড হচ্ছে সামহার, ইনস্টিটিউশনগুলো প্রোটেক্টেড হচ্ছে সামহার বাই দ্য এই যে বোর্ড অফ গভর্নেন্স, মানে দ্যাট মিনস রাষ্ট্রের এদের কাছে। এবং ওনাদের তো টার্গেট হলো নট টু স্ট্রেনথেন বাট টু হোল্ড হিজ চেয়ার। সো ওই জায়গা করতে গিয়ে হচ্ছে কি যে আলটিমেটলি কিন্তু আমরা দুর্বল হয়ে যাচ্ছি, আমাদের ইনস্টিটিউশনগুলো দুর্বল হয়ে যাচ্ছে। আজকে একটা ইনস্টিটিউশন আমার মনে হয় নাই আমরা কনফিডেন্টলি, বাট এনি ওয়ান অফ আস, ইভেন সরকারও যারা আছে, বুকে হাত দিয়ে বলতে পারে যে এই ইনস্টিটিউশনটা কিন্তু স্ট্রং হয়ে গেছে। আচ্ছা, ওয়ারাজ আমরা কিন্তু আগাচ্ছিলাম, আমরা কিন্তু এখন মানে স্থবিরে চলে আসছি। যেটা তিতুমির ভাই বললো যে এই যে আমাদের ইকোনমি কিন্তু এখন ডিক্লাইনিং এর দিকে চলে গেছে। আমরা যে গত 3 বছর ধরে দেখি, এডুকেশন ডিক্লাইনিং,
পলিটিক্স ডিক্লাইনিং, সবকিছু আমরা এদিকে চলে যাচ্ছি, অথচ এটা কিন্তু হওয়ার কথা ছিল না। মানে উঠতে কিন্তু কষ্ট হয়, এবং এরপরে ওটাকে কিন্তু ধরে রাখা যত সোজা, সবচেয়ে কঠিন কিন্তু ফালায় দেওয়া, এবং অথচ আমরা কিন্তু করে যাচ্ছি। ফেলে দেওয়া কি কঠিন না সহজ? একবার যখন মানুষের টেস্ট এক্সপেকটেশন যখন হয়ে যায়, আমি যখন টাই স্যুট পরার মানুষ হয়ে যাই, এরপরে কিন্তু আমি সহজে চাবো না যে আমি আবার ফেরত যাই সে লুঙ্গি আর পাঞ্জাবিতে। তার মানে এটা কি, আমি কিন্তু চেষ্টা করব ওটাকে ধরে রাখতে, এবং আমি যখন লুঙ্গিতে চলে যাই তার মানে এটা কিন্তু খুব কষ্টের জিনিস। কিন্তু দ্যাটস হোয়াই আই সে পড়াটা কিন্তু খুব কঠিন। কিন্তু আমি তো একটা জায়গায় আসছিলাম, এবং এটাকে ধরে রাখলেই কিন্তু আমি আস্তে আস্তে গ্রো করতে পারতাম, সেটা পারছি না। বিকজ অফ ওয়াই? বিকজ অফ দিস এগেইন গভর্নিং বডিজ। এবং গভর্নিং বডিজটা কি? গভর্নিং বডিজটা কিন্তু দিস ইজ এ সরকার। এখন আমরা যারা আছি, আমরা কিন্তু গভর্নিং বডি আমাদেরকে ইউজ করতে পারে। সেটা হলো যেমন আমি ব্যবসায়ী, আমরা ব্যবসা হিসাবে ওনাদের এজেন্ডাকে কন্ট্রিবিউট করতে পারবো। আপনি ইয়াতে আছে, মিডিয়াতে আছেন, আপনি মিডিয়ার মাধ্যমে দেশের পজিটিভ জিনিসগুলিকে তুলে ধরতে পারবেন, এবং যেখানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দরকার সেটা ধরে দিতে পারেন, যাতে করে এটা যদি আমাকে যদি ইমপ্রুভ করতে পারে আমি ইমপ্রুভ করতে পারি। কিন্তু আজকে সেই সুযোগটা যদি ওনারা যদি না চায় যে আমি ইমপ্রুভ করতে চাই, তাহলে সেই সুযোগটা আপনিও ব্যবহার করতে পারবেন না, সেই সাপোর্টটা আমিও দিতে পারবো না, সেই সাপোর্ট আমার ইকোনমিস্টও দিতে পারবে না, যে বাংলাদেশ এখন কোন দিকে যাওয়া উচিত। আজকে শিক্ষিত ছেলেদের বেকার সংখ্যা বেড়ে গেছে। গার্মেন্টস দিয়ে অশিক্ষিত যারা, আমরা তাদেরকে কিন্তু এমপ্লয়মেন্ট করতে পারি, এবং এই গার্মেন্টস দিয়ে কিন্তু আমার ইকোনমিক গ্রোথ ধরে রাখা যাবে না। কিন্তু আমাকে কিন্তু যেতে হবে এখন ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে, আমাকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, আমার হেভি ইন্ডাস্ট্রি যেতে হবে। ওরা দেখা যাচ্ছে যে বাংলাদেশ ওদিকে না যে বাংলাদেশ সার্ভিস সেক্টরে চলে যাচ্ছে, যেখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট কিন্তু কম হবে। ওয়ারাজ উই নিড এ এমপ্লয়মেন্ট। তা এই যে জিনিসগুলো, এগুলির জন্য কি দরকার? এগুলির জন্য ইনস্টিটিউশনগুলো আরো স্ট্রেংথেন হওয়া দরকার। আজকে কোনো ইনস্টিটিউশন আমরা পারতেছি না বিকজ অফ দিস। এখন আমরা আজও কিন্তু সলভ করতে পারি নাই জানুয়ারি 5 তারিখের পরে যে আদৌ আগামী 3 মাস বা 1 বছর পরে কি আরেকটা ইলেকশন হবে না। আসলে আমরা কিন্তু স্বস্তির ভাবে যাব, আমরা কিন্তু সেটাও কিন্তু 2019 সালের 21 জানুয়ারি না 22 জানুয়ারির আগে হবে না বলছেন এখন সরকার। এটা হলো সরকারের ভার্সন। বাট আমরা যখন রাজনীতির অন্যান্য জনের ডায়লগ শুনি, তখন আমরা কিন্তু সে স্বস্তি পাচ্ছি না, এবং আমরা একজন আরেকজনকেও কিন্তু এখন জিজ্ঞাসা করি আসলে আমরা কোন দিকে যাচ্ছি। হোয়াই শুড উই সে ইট? আমাদের মধ্যে এই আশঙ্কাটা কেন থাকবে? এবং এটাই তো এই গভর্নিং বডি আমাদেরকে সিকিউর করতে হবে। এখন সেটা কি ওনারা বুঝতে পারতেছে, নাকি আমরা নেহায়তি একটা গুটি? আমরা যদি গুটি হই, দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। আর আমাদেরকে যদি মনে হয় যে আমরা আসলে কেউ কিছু বুঝি না, হতে পারে, বাট ইট হ্যাজ টু বি মেক ইট ভেরি ক্লিয়ার। ওনাদের কিন্তু আসলে বলে দেওয়া উচিত দিস ইজ হাউ উই আর গোয়িং। যদি আমরা মনে করি আমরা পারবো না ওনাদের এই এজেন্ডা ধরে চলতে, তাহলে আমরা কিন্তু আরেকভাবে অগ্রসর হব। বাঙালির বিউটি হলো সিডরের মতন ঘটনা ঘটার পরেও আমরা কিন্তু তারপর দিন হাসি। এই বাঙালি কিন্তু তারপর দিন আবার স্বপ্ন দেখে যে কালকে আমরা কিন্তু আবার আগায় যাব। দিস ইজ আমাদের কিন্তু একটা মানে মানসিকতা। সো ইজি গোয়িং আমরা, যে আমরা তাড়াতাড়ি ভুলে যাই খারাপ জিনিস। এর অর্থ এই না যে এটাকে আপনি মিসইউজ করবেন। এটা যদি মিসইউজ করা হয়, এটা কিন্তু একটা সময় আসবে যখন কিন্তু বারবার যখন বাধাগ্রস্ত হবে, তখন আসলে কান্ট্রিটা কিন্তু ডেড হয়ে যাবে। এবং এটা আমার মনে কারো কাম্য না। আমাদের কাম্য বোধ হয় যে এই হোপগুলাকে কিভাবে একটু হেল্প করে দেওয়া যায় যাতে তারা লিফট করতে পারে। সো এই সামান্য জিনিস আমি মনে করি যে আমাদের নেতা নেত্রীদের একটু বুঝা, মানে একটু রিয়েলাইজ করা উচিত যে আসলে ওনারা, আমরা অসহায়, ওনারা কিন্তু অসহায় না। এবং ওনাদের কাছে কিন্তু অনেক কিছু আছে। ছোট্ট একটা জিনিস যে উই ওয়ান্ট যে দেশে একটা শান্তি থাকুক, একটা স্বস্তি থাকুক। এই জিনিসটা যদি ওনারা উপহার না দিতে পারে, তাহলে তো আমি মনে করি যে আমাদের অহংকার বলতে তাহলে কি হবে। আজকে এখনো যদি আমাদেরকে সেই ডিসকাশন করতে হয় কে কোন টাইমে ল্যাং মারলো, আমার মনে হয় যে
বাংলাদেশ 40 বছর অনেক ম্যাচিউর হয়ে গেছে। এখন বোধহয় ওই জায়গায় না যায় কিভাবে আমরা সম্ভাবনাকে কাজে লাগাতে পারি, সর্বোচ্চ ব্যবহার করতে পারি। 2020-এ আপনার হাতে প্রায় 6 কোটি ইয়ুথ আসতেছে, যারা এডুকেটেড, যারা কানেক্টেড ওয়ার্ল্ডের সাথে, এরা কিন্তু, এবং সেখানে তাকে, এবং যারা উদ্যমী, আপনি তাকে কেমন ক্যাশ করবেন। আমার তো মনে হয় যে আজকে যদি ওই জায়গায় খালি তাকাই এবং সরকার যদি খালি ওই জায়গায় তাকায়, আমার মনে হয় যে এটা সবার জন্য কিন্তু বেটার হবে। এটা কিন্তু তখন বিরোধী দল আর একজন একজনকে কমপ্লিমেন্ট করে, এই জিনিসটা তো আমাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাপ্রিসিয়েশন তো এই জায়গাটা তো অ্যাপ্রিসিয়েট করার মতো, যে ও বিরোধী দল, ও থাকবে, আমি কমপ্লিমেন্ট করতে চাই, আমি মনে করি দে আর কমপ্লিমেন্টারি। আর যদি আমি মনে করি শত্রু, তাহলে কিন্তু আরেক রকম জিনিস চলে আসবে। সো আই থিঙ্ক দ্যাট উই স্টার্ট ফ্রম হিয়ার, যে উই আর কমপ্লিমেন্টিং ইচ আদার, তাহলে আমি মনে করি যে জিনিসগুলি ইজি হয়ে আসবে। ডক্টর তেতুমির, না মানে আমাদের তো আসলে আমরা যেটা সবসময় বলার চেষ্টা করছি এবং কিন্তু কেউ শুনছেন না, এখন শুনছেন না, যে আমরা 3টা বিষয় সবসময় বলার চেষ্টা করছি। একটা হচ্ছে যে সম্ভাবনা, আমরা সম্ভাবনাকে কাজে লাগাতে পারছি না। দ্বিতীয়, আমরা হচ্ছে দেখছি যে একের পর এক প্রতিষ্ঠান ভেঙে চলছে। তৃতীয় হচ্ছে যে রাষ্ট্র ক্রমাগত আপনার আর জোর জবরদস্তির জায়গায় যাচ্ছে, রাষ্ট্র আসলে নাগরিক রাষ্ট্রে পরিণত হচ্ছে না। তো এখন যদি আপনি সেটাকে দেখেন, তাহলে দেখবেন হচ্ছে যে আমাদের এই যে রাষ্ট্র, এই রাষ্ট্রযন্ত্র আপনার কি করছে। আপনি একজন ব্যবসায়ীর কথা ধরেন, একজন ব্যবসায়ী এই রকম সুদের হার যেখানে, সেইখানে দিয়ে কিভাবে ব্যবসা করবে এবং ব্যবসা করে কর্মসংস্থান করবে। কারণ আপনি লক্ষ্য করছেন যে যুবক বেকারত্ব যেখানে বেড়ে যাচ্ছে, তার মানে কি রাষ্ট্রের কোনো চিন্তা নাই যে আমি আসলে ব্যবসা উপযোগী পরিস্থিতি তৈরি করব কিভাবে। কিন্তু আপনি আবার অন্য জায়গার দিক দিয়ে যদি দেখেন, তাহলে রাষ্ট্রের যে খরচ হচ্ছে, এই খরচের মধ্যে যে সমস্ত জায়গায় আপনার কন্ট্রাক্টর তৈরি করা যায়, অর্থাৎ যেখানের মাধ্যমে হচ্ছে কর্মের মাধ্যমে না, উদ্যমের মাধ্যমে না, কিন্তু অন্য কায়দায় আপনার অর্থ সংগ্রহ করা যায়, সেখানে কিন্তু আপনার বাজেট বরাদ্দ বেড়েই যাচ্ছে। যার ফলে আমরা লক্ষ্য করছি, যা পৃথিবীতে খুব কম রাষ্ট্রের ক্ষেত্রেই ঘটে থাকে, সেটি হচ্ছে যে আমাদের সরকারি খাতের বিনিয়োগ বাড়ছে, কিন্তু ব্যক্তি খাত, যেটা হচ্ছে যে আমাদের, যেহেতু আমাদের অর্থনীতির বিরাট অংশ ধরে ব্যক্তি খাত, সেই বিনিয়োগ বাড়ছে না। তার মানে নির্দেশনা দিচ্ছে হচ্ছে যে আপনি কর্ম উদ্যোগী মানুষ হন, আপনি নতুন কারখানা তৈরি করুন, কিন্তু আপনি তা করতে পারছেন না। কারণ হচ্ছে যে আপনি অস্থিরতা দেখছেন না, কিন্তু অনিশ্চয়তা দেখছেন। অস্থিরতা এবং অনিশ্চয়তা কিন্তু এক জিনিস না, এবং সেটা তার মানে হচ্ছে যে আপনি বুঝতে পারছেন না। দ্বিতীয় হচ্ছে আপনি কাকে কাজে লাগাবেন। যেই লোকের আপনার হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে যে আপনার ভর্তি হওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা লাগে, তার যোগ্যতার মাত্র 100-র মধ্যে মাত্র 10% আছে। তার মানে হচ্ছে যে আপনার যে কোনো দেশের অর্থনৈতিক অগ্রগতি যদি সাধিত হতে হয়, তাহলে তার উৎপাদিকা শক্তি এবং উৎপাদনশীলতার বিকাশ হওয়া দরকার, অর্থাৎ হচ্ছে যে প্রোডাক্টিভ ফোর্স এবং প্রোডাক্টিভিটি হওয়া দরকার। সেইখানে আপনি পরিস্থিতি দেখছেন, এবং সেইটা নিয়ে আপনার কোনো, যেহেতু অনিশ্চয়তা আছে, আপনি চিন্তা করবেন কিভাবে মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী, আপনি চিন্তা করতে পারবেন না। কারণ আপনি যদি কিভাবে চিন্তা করেন, আপনি চিন্তা করেন হচ্ছে যে রেটরিক্সের কায়দা। যেমন উদাহরণ দিচ্ছি, যে আপনার বর্তমানে আপনার হচ্ছে যে 7ম পঞ্চশালা পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে অনেক ব্যাকগ্রাউন্ড স্টাডি আছে, কিন্তু কিভাবে টেকনোলজি অ্যাকুইজিশন হবে সেটা নিয়ে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি করা হচ্ছে না, একটাও না। কিন্তু কোথাও কি পৃথিবীর দেখাতে পারবেন, সেটা হচ্ছে যে আপনার বর্তমানের আধুনিক রাষ্ট্রের পত্তনের অন্যতম বিষয় হচ্ছে যে শিল্প বিপ্লব, অর্থাৎ হচ্ছে যে আপনার প্রযুক্তিগত, আপনার আশেপাশে সেটা দেখতে না। দ্বিতীয় বিষয় আসেন হচ্ছে যে আপনি বাংলাদেশ হচ্ছে যে ভৌগোলিক অবস্থানে আছে, সেটা হচ্ছে একটা কৌশলগত অবস্থানের কেন্দ্রবিন্দু। একদিকে হচ্ছে পৃথিবীর দুটো বৃহত্তর বাজারের মাঝে অবস্থান করছে, কিন্তু আমরা যদি লক্ষ্য করি আন্তঃ সম্পর্কে, আপনার
মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপার্টমেন্ট অফ কমার্স আছে তার যদি আপনি সাম্প্রতিক কালের যদি পরিসংখ্যান দেখেন তাহলে লক্ষ্য করবেন হচ্ছে যে বাংলাদেশ থেকে যে পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যাচ্ছে তা হ্রাস পাচ্ছে, প্রবৃদ্ধি, যদিও গার্মেন্টস কিন্তু কোনো আপনার ডিউটি ফ্রি অবস্থানে নাই, কিন্তু তারপর হ্রাস পাচ্ছে। তার মানে কি? তার মানে দেখা যাচ্ছে হচ্ছে যে আপনার অন্যদিকে যদি দেখেন মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া, সেখানে আমরা লক্ষ্য করছি যে সেখানে যে দুটো বড় সনাতনী বাজার ছিল অর্থাৎ সৌদি আরব এবং আপনার হচ্ছে যে ইউএই, সেখানে আপনার লোক যাচ্ছে না। তার মানে কি? আপনার অর্থনীতির বিরাট একটা অংশ জুড়ে ছিল হচ্ছে যে আপনার এক্সটার্নাল ইকোনমি, অর্থাৎ হচ্ছে যে বহিস্থ খাত। সেই বহিস্থ খাতে তাহলে কি হচ্ছে? আবার অন্যদিকে যদি আপনি খেয়াল করেন আপনার সরকারের এক ধরনের ভারসাম্যহীনতা হচ্ছে। তার মানে পশ্চিমা বিশ্ব কিছু প্রশ্ন করছে, তারপরে হচ্ছে যে পশ্চিম এশিয়ায়, তার মানে ভারসাম্যহীনতার দিকে যাচ্ছেন। তার মানে একদিকে হচ্ছে কর্ম উদ্যোগের পুরস্কার, অর্থাৎ হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ রিওয়ার্ডেড না হয়ে আপনার হচ্ছে আপনার রেন্টিয়ার রিওয়ার্ডেড হচ্ছে। অন্যদিকে হচ্ছে যে আপনার ভারসাম্যহীনতার কারণে আপনার ভৌগোলিক অবস্থানকে কাজে লাগানো যাচ্ছে না। এবং সরকার চীন, জাপান, ভারতের সঙ্গে তারা বেশ ভালো সম্পর্ক গড়ে, হ্যাঁ, সেখান থেকে তো আপনি আমদানি করেন, তাই না? আপনার হচ্ছে যে আপনাকে তো দেখতে হবে হচ্ছে যে বাংলাদেশের অবস্থান কি, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে জাপান থেকে বিরাট সহায়তা পাচ্ছে, যেটি সহায়তা করবে না। আমাদের কথা হচ্ছে যে এখানে কিন্তু আমরা ওই অবস্থান মনে করি না ঠিক যে আপনি এর সাথে সম্পর্ক বেশি রাখেন, এর সাথে সম্পর্ক কম রাখেন। আমরা মনে করি হচ্ছে যে আমাদের অবস্থান অনুযায়ী আমরা সম্পর্ক করব এবং যেখানে যেখানে আমার ভালো জিনিস আছে সেটা করব, তাই না? আপনি কেউ বলবে যে আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন? আপনি কুইক রেন্টাল 3 বছরের জন্য সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু 7 বছরের জন্য তো আপনি কুইক রেন্টাল সিদ্ধান্তে যাবেন না। আপনার এখন দরকার একটা চশমা, যেহেতু আপনি দেখতে পাচ্ছেন না, তা আপনি চাইনিজ চশমা পরবেন, কিন্তু যদি সেটা জাপানিজ চশমা হয় এবং সে দাম যদি এক কাছাকাছি হয়, আপনি কোনটা কিনবেন? তার মানে হচ্ছে যে আপনাকে দেখতে হবে হচ্ছে যে এই ভারসাম্যতা। তৃতীয় পর্যায়ে যেটা আমার কাছে মনে হয় খুবই প্রয়োজনীয় জিনিস, সেটি হচ্ছে যে আপনার যে কোনো কিছু করার ক্ষেত্রে একটা হচ্ছে আইনি ব্যাপার আছে, আর একটা হচ্ছে বৈধতার ব্যাপার আছে। এখন আইনি ব্যাপারে আপনি বলতেই পারেন, যেমন মনে করেন আপনি কিভাবে বলবেন, একটা খুব মৌলিক প্রশ্ন, আমরা সবাই যে আমার মায়ের সন্তান, এটা কিভাবে বলবো, তাই না? এবং কে আমার পিতা, এটা তো আপনার মাই বলতে পারবে, তাই না? তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে যে উনি যদি রেকর্ড করায় দিলেন আরেকজনের কাছে, কিন্তু সেটা তো হবে না। এটার মানে এটা হচ্ছে যে আপনার একটা লেজিটিমেসি থাকতে হবে, এবং এই মাটা হচ্ছে জনগণ। তো জনগণ যদি তার অধিকার প্রয়োগের সুযোগ না পেয়ে থাকে তাহলে কি হবে? তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে যে আপনার এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, যে পরিস্থিতির মাধ্যমে আপনার ডেসপারেশন তৈরি হতে পারে। কিন্তু ডেসপারেশন তৈরি হয়ে যদি আমরা আমাদের যে মৌলিক অর্জন অর্থাৎ মানুষের সম্ভাবনাকে কাজে যদি না লাগাতে পারি তাহলে কি হবে? এবং সেটাই প্রশ্ন। এবং আপনি প্রশ্ন হচ্ছে যে এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য যে ধরনের চিন্তা কাঠামো দরকার এবং যে ধরনের প্রতিষ্ঠান দরকার এবং যে ধরনের উদ্যোগ দরকার, তার বিশাল অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, কারণ সেটা হচ্ছে অনিশ্চয়তাজাত। তো এখন যে প্রশ্নটা আমরা করতে পারি যে এই বিষয়গুলো নিয়ে অনেক কথাবার্তা অনেক কাল ধরে হচ্ছে, অবস্থার তো কোনো বদল ঘটছে না এবং সবকিছুই ডিক্লাইনিং। আপনিও বলছেন, ডক্টর তিতুমিরও বলছেন, আমরাও অনুভব করতে পারছি। তো এ থেকে উত্তরণের উপায়টা দেখেন, কিছু জিনিস আছে যেটা আমি তখনও বললাম যে আমি, আপনি, তিতুমির, আমরা কারা, আর আমরা একটা দেশের কোন সেক্টরের মানুষ, দেশটা যিনি পরিচালনা করছেন এটা কিন্তু ওনার রিকোয়ারমেন্টেই কিন্তু আমরা সার্ভ করতে পারবো এবং আমাদেরকে দিয়েই ওনার এজেন্ডা উনি পূরণ করতে পারবে। এখন যারা দেশ পরিচালনা করছেন সে সরকার কি চায় এটার উপর কিন্তু ডিপেন্ড করে। এখন ওনার যদি চায় অস্থিরতা,
তাহলে আমরা যত কথাই বলি বা আমরা যে কাজই করি, এটা কিন্তু একটা অস্থিরতার মধ্যে কিন্তু আমরা আগেতে থাকবো। আর ওনারা যদি চায় যে জিনিসটা they would like to land nicely, মানে যে ধরনের কথাগুলো আজকে যদি আমি দেখি যে মোদিজ স্ট্যান্ডার্ড বাংলাদেশ সম্বন্ধে কিন্তু বলছিল স্টেবল রেটিং, কারণ ফিনান্সিয়ালি আমরা ভেরি স্ট্রং। জেপি মর্গান বলতেছিল বাংলাদেশ ইজ ইন এ ফ্রন্টিয়ার 5, মানে ব্রাজিলিয়া, চায়না এগুলি পরে বাংলাদেশ কিন্তু আসতেছে। আবার গোল্ডম্যান স্যাক্স বলতেছিল বাংলাদেশ হলো নেক্সট 11 এর মধ্যে কিন্তু বাংলাদেশ ইজ কামিং। এবং গোল্ডম্যান স্যাক্স আবার বলতেছিল এই 11 কান্ট্রি কিন্তু EU 27 কে ওভারটেক করবে কালেকটিভলি। বাংলাদেশ সম্বন্ধে এই ধরনের অনেক পজিটিভ জিনিস কিন্তু সবাই দেখে আসছিল। এখন আমরাও কিন্তু সেই জিনিস কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে আসলে সেই পটেনশিয়ালিটিটা আছে। এখন পটেনশিয়াল ক্যাশটা কে করবে? ড্রাইভিং সিটে যিনি আছেন এবং উনি কি চায়? আমরা কিন্তু আপনি আপনার স্ট্রেংথ দেখিয়েছেন, মিডিয়ার মানুষ ইকোনমিস্ট স্ট্রেংথ দেখিয়েছে যে ইয়েস আমরা কিন্তু সুন্দরভাবে দেখাতে পারি যে কিভাবে যাওয়া উচিত। আমরা ব্যবসায়ী জায়গায় দেখিয়েছি যে যত রকম প্রতিকূল অবস্থা থাকুক না কেন, ইভেন রেসিশনের সময় কিন্তু আমরা গ্রোথ দেখিয়েছি। তার মানে উই আর রেডি। এখন আমাদেরকে তো ওনারা ব্যবহার করতে হবে। এখন আমাদেরকে যদি বলা হয় এই তুমি 2 ধাপ গেলে তুমি ওদিকে যেতে পারবা, তুমি এদিকেই যাইতে হবে, নাহলে তোমার জন্য কিন্তু আমি বাধ্য হবো তোমাকে ডিফল্টার করতে, তাহলে তার মানে কি আপনি আমার রেগুলার গতিপথকে বন্ধ করে দিচ্ছেন। আমাকে যদি গতিপথ বন্ধ করেন, ওই যে ফারাক্কা বাদ দিয়ে দিচ্ছেন, আমার এখানে কিন্তু এখন হয়ে যাচ্ছে, সিল্টেড হয়ে যাচ্ছে, আর ইন্ডিয়াতে কিন্তু অন্যদিকেও ফ্লাড হয়ে যাচ্ছে। তা গতিপথ তো আপনি বাদ দেওয়ার কোনো কারণ তো নাই। এবং এটার জন্যই দরকার হলো যে আসলে ওনারা কি চায়। মানে সত্যি কথা বলতে আমি কিন্তু এখনো কিন্তু পজিটিভ। এই মুহূর্তে কি আসলে আমরা কি মানে বারবার আমি দেখি যে আমাদের মধ্যে একটা মানে কেমন একটা ডিমার্কেশন লাইনের মতন কেউ কোনো পলিটিশিয়ান করার চেষ্টা করছে। আমরা যে বাংলাদেশি, আর ইউ ফিল প্রাউড? জাস্ট আস্ক আওয়ারসেলফ। কারণ আমি কিন্তু এরকমও দেখছি, দেশের বাইরে যখন যায় ট্যাক্সি ড্রাইভার যখন জিজ্ঞাসা করে, আমি বাঙালিকে দেখছি এই আর ইউ ইন্ডিয়ান, ও খুব খুশি বলে ইয়েস আই এম ইন্ডিয়ান। কিন্তু এটা কিন্তু আমাকে পিঞ্চ করে, বিকজ আমি বাংলাদেশি, আই ফিল প্রাউড টু বি এ বাংলাদেশি। এখন এই যে ওন করা, আমরা কি সবাই সেটা ওন করি? আমরা কি আসলে মনে করি যে আমরা এই দেশে থাকব? আমরা কি আসলে মনে করি আমাদের সন্তানদের ভবিষ্যৎ এই বাংলাদেশি হবে? আর এটাই যদি আমি ফিল না করি, আর যদি ফিল করি, তাহলে আমার প্রশ্ন, যদি সত্যিটা হয়, তাহলে কেন আমরা আমাদের সন্তানদেরকে বাইরে পড়াচ্ছি? কেন আমরা মিডল ক্লাস নিয়ে আসেন বা তারা ইউ সি যে এই জিনিসটা আমরা কিন্তু করছি গত 15-20 বছর ধরে। দেশে সেই এডুকেশনটা নেই কেন নাই? মানে আমার কথা হলো যে যদি আমরা মনে করতাম আজকে যারা সেক্রেটারি হয়েছে 10 বছর আগে কিন্তু তারা সেক্রেটারি ছিল না, এবং ওনারা কিন্তু ওই টাইমে কিন্তু ওনাদের মাথায় আসার কথা ছিল আমার বাচ্চাটা কোথায় পড়বে, আমার বাচ্চা যদি দেশে পড়ে তাহলে উনি কিন্তু উনি তো ওই মিনিস্ট্রিতে কাজ করতেছে বা ওনার কলিগটা করছে, তাহলে তখন থেকে কিন্তু মাথা চিন্তা করবে সিস্টেমটা কি হওয়া উচিত তাতে আমার ছেলে এখানে পড়ে। আর আমার যে পার্লামেন্ট মেম্বার ওনারাও কিন্তু চিন্তা করতো যে আমার ছেলে পড়বে, তাহলে উনি কি ধরনের এনভায়রনমেন্ট চাইতো, তাহলে ওই জিনিসগুলি কিন্তু এখানে আসতো। মানে দ্যাটস হোয়াই আই সে দ্যাট আমরা কিভাবে চিন্তা করি। আজকে তো আমি ইন্ডিয়া দেখি, ইন্ডিয়ার অনেক নেগেটিভ ধরি আমরা, আবার অনেক কিছু পজিটিভ যদি দেখি যে ওরা কিন্তু মনে করে ওর ছেলেটা কিন্তু ইন্ডিয়ায় পড়বে, এবং ইন্ডিয়ার ইনস্টিটিউশনগুলি এখন দিনকে দিন আরো স্ট্রং হচ্ছে। ওদের মিনিস্ট্রিগুলি গিয়ে আবার উল্টা দেখি আমি হার্ভার্ড থেকে তারপর ইয়েল, ওদের কিন্তু অন ক্যাম্পাস ইন্ডিয়াতে পর্যন্ত চলে আসছে। তারপরে দেখেন আমরা পছন্দ করি কিংবা না করি, এখন যে ক্যাম্পেইন গুলো মোদী সরকার শুরু করেছে, মেক ইন ইন্ডিয়া, ক্লিন ইন্ডিয়া, জিনিসটা হলো কি ওন যদি আমরা করি, আমরা যদি মনে করি যে আমরা বাংলাদেশে থাকবো, আমাদের সন্তানেরা থাকবে, সবার ভবিষ্যৎ থাকবে, তাহলে কিন্তু আমি আমার সেফটি, সিকিউরিটি, ল এনফোর্সমেন্ট বলেন, আমার এডুকেশন ইনস্টিটিউশন বলেন, আমার সব ইনস্টিটিউশনগুলি আমি অটোমেটিক্যালি, আমি বুঝাচ্ছি কি যে সরকার অটোমেটিক্যালি রেস্টোর করতো। আমার মনে হয় যে ওই জায়গায় আমরা বোধহয় সামহাও
নিজেকেই কন্ট্রাডিক্ট করি যে আর থাকবে তো ওরা, আমারটা তো বাড়িতে পরে আসবে। আমার মনে হয় এই জায়গায় আমরা কন্ট্রাডিক্ট নিজেরা নিজেদের সাথে করি। এবং আমরা যদি ওখান থেকে বের হতে পারি, আমরা যদি মনে করি যে এটা আমাদের এবং আমাদের রেসপন্সিবিলিটি আছে, এবং আমরা আমাদের সন্তান, আমরা আমাদের নেক্সট জেনারেশনকে আমরা আসলে এখানেই রাখতে চাই, এই যদি আমরা নিজেরা কমিটমেন্ট করতে পারি প্রত্যেকে, এটা কিন্তু আসতে হবে কিন্তু উপর থেকে। বাবা মা যা চায় সন্তানরা কিন্তু ওইটাই ফলো করে, কিন্তু ওর সন্তানরা বাধ্য হয় এবং একটা সময় স্বীকার করে ইয়েস আমাকে সেটাই করতে হবে, আর এই দায়িত্ব তো ওনাদের। ডক্টর তিতুমীর, না আপনার হচ্ছে যে এখানে খুব পরিষ্কার যে বিষয়টা উল্লেখ করলেন, অর্থাৎ হচ্ছে যে আমাদের মধ্যবর্তী শ্রেণীসমূহ দিন দিন প্রসারিত হচ্ছে, তার বিভিন্ন রকমের প্রকাশভঙ্গি পাওয়া যাচ্ছে, কিন্তু সেই মধ্যবর্তী শ্রেণীসমূহের আসলে তার চরিত্র কি এবং তার বৈশিষ্ট্য কি দাঁড়াচ্ছে সেটা একটা বিরাট প্রশ্নবোধক। এবং সেখানেই আসলে বিষয়টা তিনি যেটা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যার ফলে ভারতীয় রাষ্ট্রকে বলা হয় যে নেহরুভিয়ান ইন্ডিয়া। তার মানে কি? তার মানে হচ্ছে যে জওহরলাল নেহরু বুঝেছিলেন যে রাষ্ট্র তৈরি করার জন্য আপনার এক ধরনের কাঠামো দরকার, যে কাঠামোর মাধ্যমে আপনি রাষ্ট্রযন্ত্র চালিত করবেন, এবং সেই জন্যে সেটার ক্ষেত্রে দুটো বিষয় দরকার। হয়তো তিনি কম বুঝেছিলেন একটা বিষয়, কিন্তু অন্য বিষয় অনেক বেশি করে বুঝেছিলেন যে আপনার রাষ্ট্রযন্ত্র চালাতে হলে এই রকম প্রতিষ্ঠান দরকার, এবং সেই প্রতিষ্ঠানগুলো তিনি করেছিলেন, সেটা আইআইটি হোক, আইআইএম হোক এবং বিভিন্ন প্রতিষ্ঠান হোক। মুশকিল হচ্ছে যে আমরা প্রতিষ্ঠানগুলো করিনি, বরং প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছি। কিভাবে? আপনি যদি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলের দিকে তাকান, তাহলে আপনার 64 সালে দেখা গেল যে বিএ পরীক্ষায় আপনার 10 থেকে 12% লোক পাশ করেছে। তখন কি করা হলো? সরকার বলল কি 10 নম্বর গ্রেস দেওয়া হলো। তার মানে দেখেন, রাষ্ট্র আপনাকে পার করিয়ে দিচ্ছে। 72 সালে এক্সামিনেশনের কনসেপ্টটা হচ্ছে এলিমিনেশন। আচ্ছা, তারপরে দ্বিতীয় আসেন আপনি, 72 সালে বিশেষ একটা ম্যাট্রিক পরীক্ষার ব্যবস্থা করা হলো, এবং সেখানে পাশের হার কি সবাই জানেন। তারপরে কি করা হলো? তারপরে আপনার বলা হলো যে এলএমএফ ডাক্তার বলে কিছু থাকবে না, সবে আজকে পুরো এমবিবিএস ডাক্তার হয়ে গেল। মুক্তার বলে কিছু থাকবে না, সব উকিল হয়ে যাবে। তার মানে কি? জনতুষ্টিবাদী আপনার পরিকল্পনা কেন নিয়েছেন? তখনই কেউ জনতুষ্টিবাদী পরিকল্পনা নেয় যার আসলে সেই জাতির সাথে সম্পর্ক চ্যুতি ঘটে, যেটা পারভেজ ভাই বলার চেষ্টা করছিলেন, যে আপনার সমাজের সাথে যদি আপনি ক্ষমতার লোকের যদি সম্পর্ক চ্যুতি হয়, তখন কি ঘটে কি আপনি এখানে খুবই গুরুত্বভাবে আলোচনা করা দরকার। তা হচ্ছে কি, যদি মোটা দাগে লক্ষ্য করেন, যুক্তরাজ্যের সমস্ত প্রধানমন্ত্রী তৈরি হয়েছে 2-1 বাদে, 2-1 বাদ মানে আইনকেই প্রতিভাত করে। তারা হচ্ছেন সবাই এসেছেন হচ্ছে হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অথবা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। তার মানে কি, তাদেরকে নেতৃত্ব শেখানো হয়েছে, এবং তার জন্য যেগুলো সাবজেক্ট দরকার অধিকাংশই ছিল হচ্ছে আপনার বিএ ইন আপনার পলিটিক্স, ফিলসফি এবং ইকোনমিক্স, যেটাকে ট্রাইপজ নামে বলে। আপনি ফরাসি দেশেও তাই পাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অধিকাংশ লোকই হচ্ছে আইভি লীগ বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। আমাদের দেশে টোকিও যদি খেয়াল করেন, তাহলে দেখবেন হচ্ছে যে যিনি আছেন বা যারা বড় পর্যায়ে আছেন তাদের টোকিও বিশ্ববিদ্যালয়, তারপরে কিয়োটো বিশ্ববিদ্যালয়, তারপরে র্যাঙ্কিং আছে। দক্ষিণ কোরিয়ায় তাও। চায়নায় যদি যান তাহলে দেখবেন হচ্ছে যে দুটো বিশ্ববিদ্যালয়, সব সিংহুয়া অথবা বেইজিং ইউনিভার্সিটি। কিন্তু আমাদের যে প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে আর কি কোনো প্রধানমন্ত্রী তৈরি হবে? আর কি কোনো অধিকাংশ মন্ত্রী তৈরি হবে? আজকে আপনি 25 বছর ধরে আপনি ছাত্র সংসদ নির্বাচন করেন না। এখন কি সেটি আছে অধিকাংশ? না, আমি সেটাই বলছি, আপনি আর পাবেন না। তার মানে কি? তার মানে হচ্ছে যে বড় রকমের সম্পর্ক চ্যুতি ঘটেছে। আমি রাষ্ট্রপতি হিসাবে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা গ্রহণ করি না, এটা কিন্তু গর্বের বিষয় হয়ে যাচ্ছে। কিন্তু
আপনার হচ্ছে যে থাইল্যান্ডের রাজা আপনার অনেক দিন ধরে অসুস্থ থাকেন এবং তিনি থাকেন হচ্ছে যে একটা রাষ্ট্রীয় হাসপাতালে, যেখানে বাংলাদেশের ভুরি ভুরি লোক বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে চায়। তার মানে হচ্ছে কি, সেটা কেন হচ্ছে? তার মানেই হচ্ছে যে রাষ্ট্র হিসাব করে দেখতে পারি যে বাংলাদেশের কজন মন্ত্রী, কজন সংসদ সদস্য দেশে চিকিৎসা নেন। হ্যাঁ, তাহলে যাদের কাজ হচ্ছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা, এবং তারাই প্রমাণ করে দিচ্ছেন যে না, তাদের কতজনের সন্তান বাংলাদেশে লেখাপড়া ঠিক বলেছেন। করেন। এই ক্ষেত্রে আমরা অর্থনীতিবিদরাও কিছু অংশে দায়ী, কারণ আমরা যখন এই যে বৈদেশিক লেনদেন স্থিতি বা ব্যালেন্স অফ পেমেন্ট যখন বলি, তখন বলি না যে বিলিয়নস অফ ডলার হচ্ছে আমাদের নেগেটিভ ব্যালেন্স হচ্ছে সার্ভিস সেক্টরে, বিলিয়নস অফ ডলার আমরা এবার প্রকাশ করার চেষ্টা করেছি, কিন্তু আলোচনা হচ্ছে না। তার মানে হচ্ছে যে একদিকে প্রায়োগিক দিক আছে, অন্যদিকে সবচেয়ে বড় দিক হচ্ছে যে রাষ্ট্র গঠন করার। এবং যখন এই ঘটনাটা ঘটে, তখন হচ্ছে কি, আপনি এই রাষ্ট্রের কি যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন, এটা নিয়ে চিন্তিত হন না। এটা একটা অত বড় দাগের ঘটনা ঘটছে। তার সাথে সাথে যদি আপনার তখন কি হয়, তখন আমি কতদিন ক্ষমতায় থাকতে পারি এবং কতদিন ক্ষমতায় থেকে যে আমি করতে পারি। তার মানে সম্পর্কটা দাঁড়িয়ে যায় হচ্ছে যে আপনার অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার না, সম্পর্কটা দাঁড়িয়ে যায় হচ্ছে আপনার হচ্ছে যে এক ধরনের আপনার একচেটিয়াবাদের দিকে। যখন একচেটিয়াতন্ত্র হয়ে যেতে পারে, এবং যেটা হয়েছে বিভিন্নভাবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটা তখন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমরা শেষের দিকে একটু আমি মনে করি যে আমার তিনটা বিষয় নিয়ে আপনার আলোচনা হওয়া দরকার। একটা হচ্ছে যে সমস্ত আলোচনার সূত্র হওয়া দরকার, উৎস হওয়া দরকার, যে বাংলাদেশ হচ্ছে সম্ভাবনাময় দেশ, কিন্তু বাংলাদেশের সম্ভাবনা আমরা অর্জন করতে পারছি না, কারণ অর্থনৈতিক প্রক্রিয়া আপনার প্রশ্নের মুখে আছে। দ্বিতীয় বিষয় আপনার যেটা হচ্ছে যে রাষ্ট্র এখন পর্যন্ত নাগরিক রাষ্ট্র হচ্ছে না, এবং তৃতীয় হচ্ছে যে যিনি কর্ম করছেন, তিনি কর্ম উদ্যোগী মানুষ প্রশংসিত হচ্ছেন না, বরং যিনি কর্ম করছেন না তিনি বিভিন্নভাবে সমাজে প্রশংসিত হচ্ছেন। এবং সর্বোপরি যে আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন বা রাষ্ট্র কাঠামো পরিচালনা করবেন, তার সাথে অধিকাংশ মানুষের সাথে এক ধরনের চুক্তি সম্পর্ক হয়েছে, যার ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়া এবং প্রতিষ্ঠানের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেইখানে এক ধরনের বিরাট ফারাক তৈরি করা হয়েছে। এবং এই ফারাক যদি আমরা রাজনৈতিকভাবে সমঝোতা না করতে পারি, তাহলে আমাদের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা অদূরেই থেকে যাবে। চৌধুরী 2 মিনিটে শেষ করতে হবে। আসলে ঘুরে ফিরে তো একটা জায়গায়, যে মাথা ঠিক আছে তো সবই ঠিক আছে। হ্যাঁ, আমার আসলে সরকার কি চায়, মানে এটা হোক আওয়ামী লীগ, এটা হোক বিএনপি, যেই আসুক না কেন, আমার মনে হয় যে ওনারা যদি সুস্থ রাজনীতি করে, কারণ আমার কাছে মনে হয় যে আমরা এখন অসুস্থ রাজনীতির মধ্যে অবস্থান করছি। কারণ আজকে কিন্তু কেউই কোনো কথা যদি কারো পছন্দ না হয়, তাহলে আমরা একজন আরেক দলের দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। এই যে জিনিসটা, এটা আমার মনে হয় যে এটা ওনাদেরকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করে, কারণ আসল ইনফরমেশনটা কেউ কিন্তু পাচ্ছে না। তো রাজনীতির জায়গায় থাকা উচিত, এবং রাজনীতিটা হওয়া উচিত দেশের জন্য, এবং দেশে একটা, এবং দেশ আমাদের, এবং আমাদের মুরব্বী হলো যিনি সরকার প্রধান, এবং এই জিনিসটা কিন্তু সরকারে যারা আছেন এটা কিন্তু ওনাদেরকে বিশ্বাস করতে হবে। এবং আমরা যে বাংলাদেশি, এবং আমরা যে সবাই এই দেশেরই মানুষ, এবং আমাদেরও যে চিন্তা ভাবনা আছে এবং আমরা কথা বলতে পারি, ডাজ নট মিন যে আমরা কারো ক্ষতি চাচ্ছি। যতক্ষণ ইট ইজ এ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, ইট হ্যাজ টু বি অ্যাপ্রিসিয়েটেড। এবং এটা যদি হয়, এবং দেশের যদি সত্যি এই মানুষকে, আমরা যদি একজন আরেকজনকে যদি সম্মান করি, আমরা যদি কোনো ক্রেডিট নেওয়ার চেষ্টা না করি কাজের বিনিময়ে, যে দেশে আমরা একটা কাজ করি ক্রেডিট নেওয়ার চেষ্টা না করি, তাহলে কিন্তু অচিরেই এই দেশ সে যেসব সম্ভাবনা, সেটা কিন্তু আমরা কুইকলি কাজে লাগাতে পারবো। আর আমরা যদি মনে করি যে সারা জীবনই আমরা সরকারের আসন ধরে রাখবো,
এটাই যদি আমাদের অনলি থাকে, চিন্তা থাকে, তাহলে আমার মনে হয় যে আমরা আস্তে আস্তে কিন্তু পিছিয়ে যাব, এবং কোন দিকে যাব নো ওয়ান ক্যান প্রেডিক্ট এক্সেপ্ট আল্লাহ। বাট আমি সবসময় একটা কনফিডেন্ট মানুষ, আমি বিশ্বাস রাখি আমার নেতা নেত্রীদের উপরে যে নিশ্চয়ই ওনারা এই জিনিস নিয়ে ভাববেন, এবং নিশ্চয়ই ওনারা চিন্তা করবেন যে আমাদের জেনারেশন, ওনাদের জেনারেশন, আমাদের জেনারেশন বাংলাদেশেই কিন্তু সুন্দরভাবে এখানেই এডুকেশন নিবে, এখানেই চাকরি করবে, এখানেই ব্যবসা বাণিজ্য করবে, সেরকম আস্থার জায়গাটা ওনারা আমাদেরকে উপহার দিবেন। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে দ্বিতীয় মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 মিনিটে দেখবার আমন্ত্রণ রইল। ডক্টর রাশেদ আল মাহমুদ তিতিমির এবং মিস্টার আনোয়ারুল আলম চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে। দর্শক মণ্ডলী, আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম। আমার অতিথি একজন ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, আর একজন অর্থনীতিবিদ, এবং ওনারা নিজেই আলোচনা করতে গিয়ে শুরুর দিকেই নিজেরাই এটি প্রশ্ন ঠিক করে নিয়েছেন আমরা কোন দিকে যাচ্ছি, অর্থাৎ বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, এবং পুরো 1 ঘন্টা জুড়ে তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, এবং যেগুলো খুবই প্রণিধানযোগ্য, বিবেচনার দাবি রাখে। অবশ্য যে মাথা এই প্রশ্নগুলো, এই বিবেচনাগুলো নেওয়া দরকার, সেই মাথা এগুলো ধারণ করবার ক্ষমতা রাখে কিনা, যোগ্যতা রাখে কিনা, সেটি একটি বড় প্রশ্ন। আকার ইঙ্গিতে সেই প্রশ্নগুলো কিন্তু এসছে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য সবাই প্রস্তুত। এখানে অর্থনীতিবিদ বলি, সুশীল সমাজ বলি, ব্যবসায়ী শ্রেণী বলি, সাধারণ মানুষ বলি, কৃষক বলি, শ্রমিক বলি, প্রবাসে যারা আছেন সবাই প্রস্তুত শুধু নন, তারা যারা এই রাষ্ট্রকে চালিয়ে নেবার জন্যে ড্রাইভিং সিটে বসে আছেন, বা বসে থাকবার অতীতে ছিলেন, বা বসে থাকবার জন্য উৎসাহী, আগ্রহী। এবং দুজনে মোটামুটিভাবে বলছেন যে এই দেশের মানুষের আসলে চাওয়াও খুব কম, মানুষ শুধু স্বস্তি এবং শান্তি চায়। কিন্তু মানুষকে স্বস্তি, শান্তি দেবার প্রধান কাজটা কিন্তু আবার যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তাদের উপরেই বর্তায়। এখানে দেশের রাজনৈতিক কাঠামোটি সম্পূর্ণ নড়বড়ে অবস্থা। যেমন নড়বড়ে অবস্থা দেশের প্রতিটি প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে, সেই সঙ্গে এখানে শিক্ষা বলি, অর্থনীতি, রাজনীতি সবই নিম্নগামী। এবং দুজনে মিলে এই বিষয়ে একমত যে দেশে হয়তো তেমন কোনো অস্থিরতা এখনো লক্ষণীয় নয়, কিন্তু অনিশ্চয়তাটা প্রবলভাবে আছে, এবং অনিশ্চয়তাটা প্রবলভাবে আছে বলেই দেশে কোনো বিনিয়োগে কেউ উৎসাহী হচ্ছেন না, কোনো ব্যবসা শিল্প গড়বার জন্য কোনো পরিকল্পনা করছেন না। এমনকি এই দেশে স্থায়ীভাবে একটা দীর্ঘমেয়াদী থাকা, অন্য কোনো রকমের পরিকল্পনা, সেটি পারিবারিক হোক, সামাজিক হোক, সেটি এখন অনেকে করতে চাইছেন না। বিশেষ করে যাদের সুযোগ সুবিধা আছে তারা কিন্তু মোটামুটিভাবে দৃষ্টিটা দেশের সীমানার বাইরে নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য নিয়ে গেছেন। এবং জাতীয় সমঝোতার উপরে দুজনে খুব গুরুত্ব দিয়েছেন, জাতীয় সমঝোতার রাজনীতির উপরে। এবং দুজনই মনে করেন যে এখানকার প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে, অপরের দিকে অঙ্গুলি হেলনের যে রাজনীতি, সেটি পরিহার করতে হবে। এবং সম্ভাবনা বাংলাদেশের প্রচুর আছে, সে বিষয়ে ওনাদের মধ্যে কোনো ভিন্ন মত নেই। অনেক অর্জন আছে, কিন্তু সম্ভাবনা এবং অর্জনের মধ্যে পার্থক্যটা দিনে দিনে বেড়েই চলেছে। এবং রাষ্ট্র এবং জনগণের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হচ্ছে ওনারা মনে করেন। এবং সেই সঙ্গে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে শক্তির থাকার কথা, যে শক্তি আছে, অতীতে ছিল, ভবিষ্যৎ আসবে, তাদের সঙ্গেও জনগণের দূরত্ব কিন্তু প্রবলভাবে বাড়ছে। এবং এটি কোনোভাবেই দেশের জন্যে, দেশের গণতন্ত্রের জন্য, দেশের স্থিতিশীলতার জন্য সুখকর নয়। শিক্ষার অবস্থা না বলাই ভালো, শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, এবং এই বেকার আবার কতটা শিক্ষিত সেটি নিয়ে প্রশ্ন হচ্ছে। তবে ধীরে ধীরে আরেকটি শিক্ষিত শ্রেণী গড়ে উঠছে, যারা হয়তো সেই অর্থে দৃশ্যপটে নেই, কিন্তু তাদের শিক্ষা, দীক্ষা, যোগ্যতা, পৃথিবীর সঙ্গে যোগাযোগ, এটি বিরাট জনগোষ্ঠী তৈরি হচ্ছে এবং আগামী দিনে বেরিয়ে আসবে। কিন্তু তাদেরকে বাংলাদেশ ধারণ করতে পারবে কিনা, সেটি একটি বড় প্রশ্ন। এগুলো নিয়ে দেশের নীতি নির্ধারকদের ভাবা দরকার। কথাবার্তা প্রচুর হচ্ছে, লেখালেখিও হচ্ছে, কিন্তু যাদের এগুলো গ্রহণ করা দরকার এবং গ্রহণ করে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী বা স্বল্পমেয়াদী পরিকল্পনাগুলো করা দরকার, তারা খুব একটা সক্রিয় নন। এখানেই আশঙ্কা বাংলাদেশকে ঘিরে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।